সুপ্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। অনলাইন বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোবাশ্বের স্যার। আজকে আমরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের রূপতত্ত্ব অংশ নিয়ে আলোচনা করব। রূপতত্ত্ব কী, কেমন, বা ব্যাকরণের এই যে অংশগুলো, রূপতত্ত্ব ব্যাকরণের যে উল্লেখযোগ্য 4টি অংশ আছে। পৃথিবীর যে কোনো ভাষার ব্যাকরণ হোক না কেন, গ্রামার হোক না কেন, ব্যাকরণের 4টি অংশ আলোচিত হয়। সেটা একটা হলো গিয়ে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং বাগার্থ বা অর্থতত্ত্ব। এই যে রূপতত্ত্বের আর একটার নাম হলো গিয়ে শব্দতত্ত্ব। রূপতত্ত্বের আর একটা হলো গিয়ে শব্দতত্ত্ব। এখন তোমরা অবশ্যই অনেকে বুঝতে পারছো শব্দতত্ত্ব কি বা রূপতত্ত্ব কি। রূপতত্ত্ব বা শব্দতত্ত্বে এইখানে বোঝা যাচ্ছে যে আমরা যেগুলো আলোচনা করব এগুলো শব্দ নিয়ে আলোচনা করব, শব্দের গঠন প্রকৃতি নিয়ে আলোচনা করব, শব্দের প্রকারভেদ নিয়ে আলোচনা করব এগুলো, এবং পুরুষ বা লিঙ্গ এগুলো নিয়ে এখানে আলোচনা হবে। আমি একটু করে দেখি। শব্দ নিয়ে আমরা আলোচনা করব। এখানে আলোচ্য বিষয় শব্দ, শব্দের গঠন প্রকৃতি, শব্দের গঠন, তারপরে উপসর্গ, প্রত্যয় নিয়ে আলোচনা করব আমরা এখানে। উপসর্গ, হ্যাঁ, তারপরে বিভক্তি নিয়ে, বিভক্তি, লিঙ্গ, এই সকল বিষয় নিয়ে আমরা শব্দতত্ত্বে আলোচনা করব। আজকে আমরা চেষ্টা করব গত ক্লাসে আমি কিন্তু শব্দ নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা শব্দের গঠন প্রকৃতি নিয়ে আলোচনা করব। শব্দ গঠন প্রকৃতি, আমরা যে বাংলা ভাষায় যে শব্দগুলো ব্যবহার করি এটা বিভিন্নভাবে আমরা গঠন করতে পারি। এই যে আমরা কীভাবে শব্দ গঠন করতে পারি, আমরা প্রত্যয় যোগে শব্দ গঠন করতে পারি। প্রত্যয় যোগে, হ্যাঁ, আমরা উপসর্গ যোগে শব্দ গঠন করতে পারি। আমরা শব্দ গঠন করতে পারি বিভক্তি যোগে। আমরা শব্দ গঠন করতে পারি সন্ধির মাধ্যমেও, কিন্তু আমরা শব্দ গঠন করতে পারি। কারণ আর সমাসের মাধ্যমে আমরা শব্দ গঠন করতে পারি, সমাস। আচ্ছা, সন্ধির মাধ্যমেও কিন্তু আমরা শব্দ গঠন করতে পারি, কিন্তু সন্ধি হলো গিয়ে ধ্বনির সাথে ধ্বনি যোগ হলে, ধ্বনি প্লাস ধ্বনি, ধ্বনির সাথে ধ্বনি যোগ হলে সেটা কি হয়? সন্ধি হয়। কারণ তাহলে ধ্বনি ব্যাকরণের এই অংশে আলোচ্য বিষয় নয়, শব্দতত্ত্বে ধ্বনি আসবে না। এর জন্য আমরা এখানে এটা লিখব না। ধ্বনি হবে সন্ধি হবে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। কিন্তু সন্ধির মাধ্যমেও কিন্তু আমরা কি করতে পারি? নতুন শব্দ গঠন করতে পারি। আচ্ছা, তাহলে দেখো শব্দ গঠন হয় কিভাবে? প্রত্যয় যোগে, উপসর্গ যোগে, বিভক্তি যোগে, সমাস যোগে। হ্যাঁ, এগুলো নিয়ে তোমরা যখন উপরের ক্লাসে যাবে তখন এখানে বিশদ আলোচনা আছে, এবং ব্যাকরণের যে অংশগুলো অনেক অনেক পরিব্যাপ্তি, অনেক প্রসার এটা। কারণ তোমরা যখন আরও বড় হবে আরও বিস্তারিত জানতে পারবে। আমরা আজকে এর প্রাথমিক আলোচনাগুলো দেখব। প্রত্যয় কি? হ্যাঁ, প্রত্যয় শব্দ গঠনের একটা কি বলা যায় প্রকারভেদ প্রত্যয়। এখন প্রত্যয় আমরা কোনগুলোকে প্রত্যয় বলবো? আচ্ছা, প্রত্যয় বোঝার জন্য তোমাদেরকে কয়েকটা বৈশিষ্ট্য একটু মনে রাখা দরকার। কারণ প্রত্যয় কিন্তু শব্দাংশ। 1 নম্বর বৈশিষ্ট্য মনে রাখবে, এটা শব্দাংশ। শব্দাংশ মানে, আচ্ছা মনে করো তোমার খাবার টেবিলে কি আছে? একটা গ্লাস আছে কাচের, সেটা কোনো কারণে হাত থেকে পড়ে গিয়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তখন আমরা বলি কি? গ্লাসের টুকরো অংশ। কেমন? তাহলে শব্দ যখন ভাঙবো, বিশ্লেষণ করব, তখন শব্দের যে অংশগুলো পাওয়া যাবে সেটা হলো যে শব্দাংশ। হ্যাঁ, তাহলে এই যে প্রত্যয় হলো গিয়ে শব্দাংশ, শব্দের অংশ। কারণ এটার কিন্তু নিজস্ব অর্থ নেই।
নিজস্ব অর্থ নেই এবং এটা কি করে ক্রিয়া বা শব্দের পরে বসে, ক্রিয়া বা শব্দমূলের পরে, ক্রিয়ামূল বা শব্দমূলের পরে বসে। শব্দমূলকে আবার ধাতুও বলা হয়, ব্যাকরণের ভাষায় শব্দমূলকে আবার ধাতু বলা হয়। এগুলো আমরা আলোচনা করব। শব্দাংশ নিজস্ব অর্থ নেই, ক্রিয়ামূল বা শব্দমূল এর পরে বসে, অর্থাৎ এটা শব্দের আগে বসে না, শব্দের পরে বসে। শব্দের পরে বসে কি করবে, আর একটা শব্দকে নতুন একটা শব্দে পরিণত করবে, নতুন অর্থ দান করবে। কারণ আমরা যদি এবার সংজ্ঞাটা দাঁড় করাই তাহলে আমরা কিভাবে বলতে পারি যে প্রত্যয় কাকে বলে, এই প্রশ্নটা যদি তোমাদেরকে করা হয় বা তোমরা এবারে এই বৈশিষ্ট্যগুলো দিয়েই কিন্তু তোমরা সংজ্ঞাটা নিজেরাই তৈরি করে নিতে পারো যে শব্দাংশের নিজস্ব কোনো অর্থ নেই, ক্রিয়া বা শব্দমূলের পরে বসে, তাকে আমরা কি বলবো, প্রত্যয় বলবো। আমি আবার বলছি যে শব্দাংশ স্বাধীন না এবং নিজস্ব কোনো অর্থ নেই, ক্রিয়ামূল বা শব্দমূলের পরে বসে নতুন শব্দ গঠন করে, নতুন অর্থবিশিষ্ট শব্দ গঠন করে, তখন আমরা তাকে কি বলবো, প্রত্যয় বলবো। আমরা দুই একটা উদাহরণ দেই। যেমন আমরা কি করি, টিচাররা সাধারণত কি করে, লম্বা লম্বা হাতা বিশিষ্ট জামা পরে, হ্যাঁ, এই যে শার্টের যে এইটা থাকে, কেমন, তাহলে হাত যোগ এখানে কেমন, তাহলে কি হলো, হাতা, কেমন, হাতের সাথে যুক্ত হয়েছে, হলো গিয়ে প্রত্যয়, শব্দের পরে বসে। আমি বলেছিলাম কি, শব্দাংশ, একটা শব্দাংশ, কেমন, নিজস্ব অর্থ নেই, স্বরে আর কোনো কিন্তু কি নেই, নিজস্ব অর্থ নেই। এরপরে দেখো ক্রিয়ামূল বা শব্দমূলের পরে বসে, এই হাত হলো গিয়ে শব্দমূল, কারণ হাতের সাথে যুক্ত হয়েছে, তাহলে হাতা। তাহলে এখন দেখো এই বৈশিষ্ট্য অনুযায়ী আমরা যে উদাহরণটা দিলাম, দেখো হাত যোগ হাতা, হাতা হলো গিয়ে প্রত্যয় সাধিত একটা শব্দ, প্রত্যয় সাধিত শব্দ, প্রত্যয়ের মধ্যে গঠন হয়েছে। এরপরে দেখো আমরা আর একটা দেখি, মা যখন ভাত রান্না করে, কেমন, তখন সেটা কি করেন, ফুটন্ত পানিতে চাল দেন না, তাহলে ফুটন্ত বলি। এই যে ফুটন নয় তো, এইটাকে আমরা দেখো, এটাও প্রত্যয় সাধিত একটি শব্দ, ফুট যোগ অন্ত, কারণ এই অন্তর কিন্তু এখানে আলাদা কোনো অর্থ নেই। ফুট হলে গিয়ে ফুটা, কেমন, ফুটা, এটা হলো গিয়ে ফুট। এখন অনেকেই প্রশ্ন করে যে স্যার আমরা ক্রিয়ামূল কিভাবে চিনব, কেমন, ক্রিয়ামূল চেনার একদম সহজ একটা উপায় বলে দিই। সেটা হলো গিয়ে, তোমরা যখন বন্ধুদের সাথে কথা বলো তখন কিন্তু তাচ্ছিল্যের স্বরে কথা বলো, কেমন, তুই এটা কর, তুই এটা ধর, তুই দূরে গিয়ে মর, কেমন, এভাবে আমরা কি করি, তাদের সাথে ব্যবহার করি। কিন্তু বাবা মার সাথে কিন্তু আমরা এভাবে আচরণ করি না, শিক্ষকদের সাথে, কেমন, তখন আমরা কিভাবে কথা বলি, করেন, ধরেন, পড়েন, হ্যাঁ, এভাবে। কিন্তু যখন আমরা বন্ধুদের সাথে করি তখন দেখো যে এভাবেই করি, ধর, কর, পর, মর, হ্যাঁ। এখানে দেখো ফুট, আমরা যদি বলতাম তুই এখান থেকে ফুট, মানে তুই এখান থেকে যা, কেমন, তাহলে এই যে ফুট ব্যবহার করলাম, কেমন, এটাই হলো গিয়ে তাচ্ছিল্যের সাথে যদি কোনো ক্রিয়াকে আমরা বলতে পারি, হ্যাঁ, তখন সেটাকে আমরা ক্রিয়ামূল বা ধাতু ক্রিয়ামূল, হ্যাঁ, বলতে পারবো, কেমন, তাহলে ফুট যোগ অন্ত, কেমন, ফুটন্ত, তাহলে এটা হলো গিয়ে ক্রিয়ামূল, আর অন্ত এটা প্রত্যয়, তাহলে এটা কি হলো, কৃত প্রত্যয়, হ্যাঁ, ক্রিয়ার সাথে গঠন হলে কৃত প্রত্যয়, আর যখন শব্দের সাথে গঠিত হবে তখন হবে গিয়ে কি, তদ্ধিত প্রত্যয়, কারণ, আচ্ছা, তাহলে আমরা প্রত্যয় নিয়ে যে অংশটুকু পেলাম, তাহলে দেখো প্রত্যয় একটি শব্দাংশ, নিজস্ব অর্থ নেই, ক্রিয়ামূল বা শব্দের সাথে বসে। আর আমরা যে দুটা উদাহরণ দিলাম, উদাহরণগুলো একটু খেয়াল করবে, আর তোমাদের
বইতে আরও অনেক উদাহরণ দেওয়া আছে, আমি ইচ্ছা করলে আরও অনেক উদাহরণ দিতে পারি। যেমন একটা তোমাদের ক্লাসে যে ছেলেটা বা মেয়েটা সবার সাথে মিশে কথা বলে এবং সবার খোঁজ খবর রাখে, তাহলে তাকে আমরা কি বলি? মিশুক। হ্যাঁ, সে ছেলেটা বা মেয়েটা খুব মিশুক। তাহলে দেখো মিশুক, এই যে এটাকে আমরা যদি করি মিশ যোগ উক, হ্যাঁ মিশুক, তাহলে মিশ, তুই ওর সাথে মিশিস না, কেমন? তাহলে এই যে মিশ, এটা হলো গিয়ে ক্রিয়ামূল, আর ওই উকটা হলো গিয়ে প্রত্যয়। তাহলে প্রত্যয়ের সাধিত যত, এটাও কিন্তু কৃত প্রত্যয়। ক্রিয়ার সাথে যখন যুক্ত হবে সেটা কৃত প্রত্যয়, আর শব্দের সাথে যখন যুক্ত হবে প্রত্যয় তখন সেটাকে আমরা বলবো তদ্ধিত প্রত্যয়। আচ্ছা, এইখানে তাহলে এই অংশ গেল। আচ্ছা, তদ্ধিত প্রত্যয়, কেমন? আচ্ছা, এরপরে এই যে প্রত্যয়গুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আমি এখন বললাম তোমাদেরকে প্রত্যয়গুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কি কি প্রত্যয়? প্রত্যয় দুই প্রকার, আমি কিন্তু বলেছি কৃত প্রত্যয় এবং তদ্ধিত। যেমন কৃত প্রত্যয়, কৃত হলে গিয়ে ক্রিয়া, ক্রিয়া যোগ প্রত্যয় সেটা হলে গিয়ে কৃত প্রত্যয়। তদ্ধিত হলে গিয়ে শব্দ যোগ প্রত্যয়, অর্থাৎ ক্রিয়ার সাথে যখন প্রত্যয় যোগ হবে তখন সেটা কৃত প্রত্যয়, শব্দের সাথে যখন প্রত্যয় যুক্ত হবে সেটা হবে গিয়ে তদ্ধিত প্রত্যয়। এগুলোর উদাহরণে একটু আগেই দিয়েছি। হ্যাঁ, আমরা আরেকটা উদাহরণ দেই তারপরও। ঢাকাই শাড়ি নিয়ে এসেছেন, বাবা মায়ের জন্য ঢাকাই শাড়ি নিয়ে এসেছেন। তাহলে দেখো ঢাকা যোগ আই, হ্যাঁ ঢাকা কিন্তু শব্দ, এটা বুঝাই যাচ্ছে এটা শব্দ, শব্দের সাথে কি যোগ হয়েছে? প্রত্যয় যুক্ত হয়েছে। আইটা প্রত্যয়, এটার কিন্তু আলাদা কোনো অর্থ নেই। তাহলে শব্দের সাথে যখন প্রত্যয় যুক্ত হবে তখন সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো তদ্ধিত প্রত্যয়। তাহলে ঢাকাইটা কি হবে? ঢাকাই তদ্ধিত প্রত্যয়। হ্যাঁ, তোমাদের যখন বহু নির্বাচনী প্রশ্ন আসবে তখন দেখবে যে কোনটি তদ্ধিত প্রত্যয়, নিচের কোনটি উদাহরণ দিয়ে দিবে, নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়। ঢাকাই, হাতা, হ্যাঁ তারপরে দোলনা, এরকম নানা রকমের ইয়া দিবে। আচ্ছা, দোলনাটা দেখো ঢাকাই, হ্যাঁ এরপরে দেখো তাহলে ঢাকাটা শব্দ, শব্দের সাথে আই যোগ হয়ে ঢাকাই হয়েছে, তার মানে এটা আমরা বলতে পারি এটা তদ্ধিত প্রত্যয়। আচ্ছা, এরপরে দেখো দোলনা, দোলনায় দুলছে, শিশুটি দোলনায় দুলছে, তাহলে দোলনা এটাকে আমরা যদি দোল না, কেমন? দোলনা, তাহলে আমরা কিন্তু তুচ্ছের সাথে বন্ধুকে বলতে পারি তুই দুল লিস না, কেমন? কেমন? তাহলে এই যে দুল যোগ না, কেমন? দুল যোগ না, এটা হলো কি ক্রিয়া, ক্রিয়ামূল। হ্যাঁ, ক্রিয়ামূলের সাথে না প্রত্যয় যুক্ত হয়েছে। প্রত্যয়ের কিন্তু এখানে না যুক্ত হওয়ার কারণে এই নায়ের কিন্তু আলাদা অর্থ আছে, কিন্তু এখানে কিন্তু অর্থ হিসাবে ব্যবহার হচ্ছে না, কেমন? তাহলে দুল যোগ না, দোলনা, এটা হলো গিয়ে ক্রিয়ার সাথে যুক্ত হয়েছে যখন, তখন এটাকে আমরা কি বলবো? কৃত প্রত্যয়। তাহলে সহজভাবে বলে দেই, যেটা ক্রিয়ার সাথে ক্রিয়া বা ক্রিয়ামূলের সাথে যখন প্রত্যয় যুক্ত হবে তখন সেটাকে আমরা বলবো কৃত প্রত্যয়, আর শব্দের সাথে যখন প্রত্যয় যুক্ত হবে সেটাকে আমরা বলবো তদ্ধিত প্রত্যয়। তাহলে মনে রাখার দরকার আছে এখানে প্রত্যয় দুই প্রকার, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। আর উদাহরণগুলো আমাদেরকে মনে রাখতে হবে, কারণ
উদাহরণগুলো দিয়ে দিতে পারে, কোনটি তদ্ধিত প্রত্যয়, কোনটি কৃত প্রত্যয়। যেহেতু এখানে দেখো অপশনে অন্য কোনো প্রকারভেদ দেয়া যাবে না, হ্যাঁ, যদি 3টা বা 4টা থাকতো তাহলে কিন্তু প্রশ্নগুলো এভাবে দিত যে একটা উদাহরণ দিয়ে, যেমন দোলনা কোন প্রত্যয়, কেমন, তখন কিন্তু কৃত প্রত্যয় তদ্ধিত প্রত্যয়, আর কোনো প্রত্যয় দেওয়া যাচ্ছে না। সুতরাং প্রশ্ন এভাবে দেওয়ার সম্ভাবনা নেই, কারণ আর কোনো অপশন পাওয়া যাচ্ছে না। 4টা অপশন থাকতো তাহলে দেখতে যে ক খ গ দিয়ে দেয়া হতো, কেমন। কিন্তু এখানে প্রশ্নটা আসবে ঘুরিয়ে আসবে, মানে নিচের কোনটি কৃত প্রত্যয়, নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়, এভাবে। তাহলে তোমাদেরকে এখানে কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় নির্ণয় করা জানতে হবে, এভাবে ভেঙে ভেঙে শব্দটাকে নির্ণয় করে তারপরে উত্তর দিতে হবে। এরপরে আমরা যে আলোচনায় যাব সেটা হলো গিয়ে উপসর্গ। উপসর্গ আর প্রত্যয়ের ভিতরে একটা মিল আছে। উপসর্গ 1 নাম্বার বৈশিষ্ট্য হলো গিয়ে এটাও শব্দাংশ। উপসর্গের শব্দাংশ, শব্দের অংশ। 2, এর নিজস্ব কোনো কি নেই, অর্থ নেই। এর নিজস্ব কোনো অর্থ নেই, কেমন, নিজস্ব কোনো কি নেই, অর্থ নেই। 3, প্রত্যয়ে কি বসছে, শব্দাংশটা পরে বসছে, কেমন। কিন্তু এখানে এই একটা অমিল, সেটা হলো পার্থক্য, সেটা হলো গিয়ে উপসর্গে শব্দের শুরুতে বসে। উপসর্গ শব্দের শুরুতে বসে, উপসর্গ শুরুতে বসে। আর একটা উপসর্গ কি বসে, প্রথমে বসে। আচ্ছা, এখন আমরা সংজ্ঞাটা কিভাবে দাঁড়া করাতে পারি, যে শব্দাংশ নিজস্ব কোনো অর্থ নেই, অন্য কোনো শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, কেমন। যে শব্দাংশে নিজস্ব কোনো অর্থ নেই, অন্য শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, নতুন অর্থবিশিষ্ট শব্দ গঠন করে, তখন আমরা সেটাকে কি বলবো, উপসর্গ। মনে রাখতে হবে প্রত্যয়ে শব্দাংশটা পরে বসে, উপসর্গে শব্দাংশটা আগে বসে। কারণ আমরা উদাহরণ দেই তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। আমরা একটা শব্দ নেই, হার। হার শব্দটা যদি নেই, আমরা দেখো লিখলাম হার, 1 বার 2 বার 3 বার লিখলাম আমি হার। কারণ এই হারের কিন্তু বিভিন্ন রকমের অর্থ হতে পারে। হার জিত চিরদিন থাকবে, তবুও এগিয়ে যেতেই হবে। এই যে হার মানে পরাজয়। আবার হার, কারণ ব্যাংকে টাকা রাখি কেন আমরা, একটা ইন্টারেস্ট পাওয়ার জন্য, এত % হারে, কারণ শতকরা এত হারে, তাহলে এই হার মানে শতকরা। আমরা অঙ্কে কিন্তু করি শতকরা এত %, 5%, 7%। হ্যাঁ, এই হার বিয়ের সময় কি করে, কনে গলায় কি দিয়ে রাখে, অলংকার দিয়ে রাখে, তাহলে এই হার হলো গিয়ে অলংকার। তাহলে দেখো এই যে হার শব্দটারই কিন্তু নিজস্ব অর্থ আছে এবং ভিন্ন ভিন্ন অর্থ আছে। এখন এটার সামনে যদি আমরা উপ বসাই তাহলে কি হলো, উপহার। নতুন একটা শব্দ তৈরি করে ফেলেছে। উপহার কখন, উপহার কি জিনিস, এটা যখন আমাদের ফ্রেন্ডদের বার্থডে হয়, কেমন, তখন আমরা কি করি, খালি হাতে যাই, কিছু না কিছু নিয়ে যাই, এইটাই হলো গিয়ে সেই উপহার। নতুন একটা অর্থ দাঁড় করিয়েছে কিন্তু উপযোগে। এই উপটা হলো গিয়ে উপসর্গ, আর হারটা তো আলাদা অর্থ ছিল, কিন্তু নতুন একটা শব্দ দাঁড় করিয়ে এটা কি হয়ে গেছে, উপহার। কেমন। এরপরে দেখো আমরা যদি এখানে বসাই, হারের আগে প্রো বসাই, কেমন, তাহলে কি হলো, প্রহার। এতক্ষণ ছিল কি, এইটার ছিল এই হারটার অর্থ ছিল শতকরা, কিন্তু প্রো দেওয়ার কারণে, প্রো উপসর্গের কারণে এটা পরিবর্তন হয়ে গেছে। এটা কি হয়ে গেছে, দেখো, প্রহার। প্রহার মানে কি, প্রহার মানে হলো গিয়ে মারা, কেমন, শাস্তি দেয়া। তাহলে শারীরিক প্রহার করেছেন বলে না এভাবে, তাহলে এই যে প্রহার, মারা বা শাস্তি দেয়া, নতুন একটা শব্দ তৈরি হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখো এর সামনে যদি বি দেই, বিহার, কেমন, বিহার
করা মানে হলো যে এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ানো, ঘুরতে যাওয়া, বেড়ানো। কেমন? তাহলে বিহার, এই যে শব্দটা হয়ে গেছে কি বিহার, তাহলে ঘুরে বেড়ানো বা ভ্রমণ করা। তাহলে দেখো এই যে গুলোর সাথে আমরা নতুন একটা অর্থ তৈরি করতে পেরেছি উপসর্গগুলো বসিয়ে পূর্বে। কেমন? তাহলে দেখো এই যে আমি বলেছিলাম শব্দাংশ এর আলাদা কোনো অর্থ নেই, দেখো উপ এর আলাদা কোনো অর্থ নেই, প্রোজে এর আলাদা কোনো অর্থ নেই, বি আলাদা কোনো অর্থ নেই, কিন্তু শব্দের সাথে যখন বসেছে তখন সেটা একটা নতুন অর্থপূর্ণ শব্দ গঠন করেছে। তাহলে এই যে উপহার, প্রহার, বিহার এটা আলাদা একটা শব্দ গঠন করতে পেরেছে বলে এটাকে আমরা বলবো উপসর্গ যোগে গঠিত শব্দ। হ্যাঁ, এটা ছিল উপসর্গ নিয়ে আমাদের আলোচনা। এরপরে আমরা আলোচনা করব বিভক্তি নিয়ে। এখানেও দেখো এগুলো কিন্তু প্রত্যেকটাই শব্দাংশ। হ্যাঁ, দুই আলাদা অর্থ নেই। আলাদা অর্থ নেই মানে নিজস্ব অর্থ নেই। কেমন? এখন বিভক্তি কি করবে? ক্রিয়ামূলের পরে বসে। তাহলে এটা কিন্তু কি আছে? প্রত্যয়ের সাথে মিল আছে, কিন্তু প্রত্যয় কিন্তু কি হতো? প্রত্যয় শব্দ পরে বসে। এখানে বিভক্তিও কিন্তু কি দেখো, বিভক্তিগুলো শব্দের পরে বসে, ক্রিয়া মূলের পরে বসে, ক্রিয়ামূল। কেমন? বিভক্তিতে প্রত্যয় ছিল কি শব্দমূল বা ধাতু, শব্দমূল, ক্রিয়ামূল। এরপরে কি বসতো? বিভক্তি। কেমন? আর এখানে দেখো ক্রিয়ামূলের পরে গিয়ে কি বসবে? পরে গিয়ে বিভক্তিগুলো বসবে। ক্রিয়ামূল বা শব্দমূলের পরে গিয়ে বিভক্তি বসবে। এখানে দেখো বাবা বাড়িতে নেই। তাহলে দেখো বাবা বাড়ি এর সাথে কি যোগ হয়েছে? তে যোগ হয়েছে, বাড়ি যোগ তে, বাড়ি যোগ তে। এখন বাবার সাথে দেখো কিছু আছে? বাবার সাথে কিছু নেই, অর্থাৎ এটা শূন্য বিভক্তি। কেমন? বাড়ির সাথে তে আছে, বাড়ি তে, এতে এটা, এই যে তে এটাই হলো গিয়ে কি বিভক্তি। আর নেই, এটা তো এটার সাথেও কোনো বিভক্তি নেই। কেমন? আচ্ছা, বিভক্তির আরেকটু আমি বলি, সেটা হলো গিয়ে আমাকে স্কুলে যেতে হবে। আমাকে স্কুলে যেতে হবে, এই যে হবেটা, এই যে যেতে, যাওয়াটা হলো গিয়ে ক্রিয়া। কেমন? তাহলে বিভক্তি হলো গিয়ে নামপদের সাথে যুক্ত হয়। মনে রাখবা, নামপদের সাথে বিভক্তি যুক্ত হয়। এখন নামপদ কি? এই যে ক্রিয়া ছাড়া বাক্যে অন্যান্য যে শব্দগুলো থাকবে সেটাই হলো গিয়ে নামপদ। ক্রিয়া ছাড়া বাক্যে অন্যান্য যে শব্দগুলো থাকবে সেটাই হবে নামপদ। যেমন ক্রিয়া, এই যে যাওয়াটা হলো গিয়ে ক্রিয়া। কারণ আর বাকিগুলোতে দেখো এই যে স্কুল যেতে হবে, হব এ, স্কুল এ, স্কুল যোগ এ, স্কুলের সাথে এ বিভক্তি যুক্ত হয়েছে। কে, আমার সাথে সরে মায়াকার, আমার সাথে কে যুক্ত হয়েছে, স্কুলের সাথে এ যুক্ত হয়েছে। হ্যাঁ, তাহলে এই যে কে, এ, এগুলোই হলো গিয়ে কি বিভক্তি। এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আছে। বিভক্তিগুলোকে 7 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমা বিভক্তি, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী।
এবং কোন কোন এই বিভক্তিগুলোকে শ্রেণীভাগও করে দেয়া হয়েছে। তোমরা যখন আরও উপরের ক্লাসে যাবে তখন এই বিভক্তি নিয়ে আরও বিশদ আলোচনা আছে, তোমরা সেখানে দেখতে পারবে। আমরা আজকে শুধু প্রাথমিক আলোচনাটুকু করব তোমাদের সাথে। আচ্ছা, তাহলে এই যে আমার সাথে কে, আমাকে, এই যে কে এটা বিভক্তি, তাহলে মানে এবার দেখো আমি বলেছিলাম শব্দাংশ নিজস্ব অর্থ নেই এবং কি করে ক্রিয়া বা ধাতুর শব্দের পরে বসে। তাহলে দেখো এই যে কে এটা শব্দের পরে বসছে, এই যে এগুলোই হলো গিয়ে বিভক্তি। হ্যাঁ, আজকে আমাদের আলোচনার শেষ অংশটুকু সেটা হলো গিয়ে সমাস। সমাস এটা মনে রাখার একদম একটা সহজ সূত্র হলো গিয়ে শব্দ যোগ শব্দ। শব্দর সাথে শব্দ যোগ হয়ে, কেমন এক বা একাধিক, একের সাথে তো শব্দ যোগ হয় না, দুই বা ততোধিক শব্দ যোগ হয়ে যদি নতুন একটি শব্দ গঠন করে, অর্থপূর্ণ শব্দ গঠন করে, তখন আমরা সেটাকে কি বলবো? সমাস বলবো। তাহলে এটার এক নম্বর বৈশিষ্ট্য, এটা শব্দের সাথে শব্দ যোগ হয়। হ্যাঁ, এটা আমি যোগ দিয়ে দিয়েছি এখানে, শব্দ যোগ হবে, কারণ এরপরে নতুন অর্থ গঠন করবে, নতুন শব্দ তৈরি করবে, নতুন অর্থপূর্ণ শব্দ তৈরি করবে, নতুন অর্থপূর্ণ শব্দ তৈরি করবে। কারণ তাহলে দুই বা ততোধিক শব্দ পাশাপাশি বসে যদি নতুন অর্থপূর্ণ শব্দ গঠন করে, তখন আমরা সেটাকে কি বলবো? তখন আমরা সেটাকে সমাস বলবো। সমাস এবং সন্ধির ভিতরে পার্থক্য, মূল পার্থক্য হলো গিয়ে সন্ধি ধ্বনির সাথে ধ্বনি যোগ হয়, সমাসে শব্দের সাথে শব্দ যোগ হয়। কারণ আচ্ছা, আমরা উদাহরণ দিই। এই যে আমরা এই যে লকডাউনের কারণে বিদ্যালয়ে আসতে পারছি না, কারণ বাসা বসে বসে ক্লাস করছি। এই যে বিদ্যালয়, বিদ্যালয় শব্দটা দেখো, তাহলে বিদ্যালয় শব্দটা কিভাবে গঠন হয়েছে? বিদ্যা একটা শব্দ যোগ আলয়। আলয় মানে গৃহ বা ঘর, কেমন? আলয় মানে গৃহ বা ঘর। এখন বিদ্যা মানে আমরা যা পাঠ্যপুস্তক থেকে, শিক্ষকের কাছ থেকে যা শিখি সেটা হলো গিয়ে বিদ্যা। তার মানে এটারও অর্থ আছে, এটারও অর্থ আছে, কেমন? তাহলে দেখো দুইটা যোগ হয়ে কি হয়েছে? একটা নতুন অর্থ গঠন করেছে। তাহলে সেটা কি দাঁড়ালো? বিদ্যালয় মানে বিদ্যা গ্রহণ করা হয় যে গৃহে গিয়ে বা ঘরে গিয়ে, যে স্থানে গিয়ে, সেটা হলো গিয়ে বিদ্যালয়, কেমন? এটা এরপরে আমরা আরও একটা উদাহরণ নিতে পারি। দুঃখিত, আমি উদাহরণটা অন্য একটা উদাহরণ দেই, এটা না। সিংহাসন। সিংহাসন, কেমন? সিংহ চিহ্নিত আসন। আচ্ছা, সিংহাসন। এখানে দেখো একটা, দুইটা, তিনটা, 1 2 3, কারণ তিনটি শব্দ যোগ হয়ে একটা শব্দ পরিণত হয়েছে। কারণ তিনটা শব্দ যোগ হয়ে একটা শব্দে পরিণত হয়েছে। সিংহ মানে সিংহে চিহ্নিত আসন, আসন মানে বসার জায়গা, চিহ্নিত মানে যেখানে আঁকা আছে, কি আঁকা আছে? সিংহটা আঁকা আছে। তাহলে যে চেয়ারে বা যে বসার জায়গায় সিংহ আসন আছে সেটা হলো গিয়ে সিংহাসন। কিন্তু মূলত আমরা সিংহাসন বলতে কি বুঝি? রাজার আসনকেই বুঝি, অর্থাৎ রাজা যেখানে বসে সেটা হলো গিয়ে সিংহাসন। এই যে সিংহাসন দেখছো, এটা এর মাধ্যমে কি হচ্ছে দেখো, নতুন একটা শব্দ গঠন হচ্ছে। তো এই ছিল আজকে আমাদের রূপতত্ত্বের শব্দের গঠন নিয়ে আলোচনা। হ্যাঁ, এখানে তো আরও অনেক আছে, বিভক্তি আছে, বিভক্তি এগুলো তো আলোচনা করেছি, লিঙ্গ আছে, আরও অনেক কিছু আছে, এগুলো আমরা পরবর্তী কোনো ক্লাসে আলোচনা করব। তো আজকে যে আলোচনা করেছি সেখান থেকে তোমরা অনেকগুলো
বহু নির্বাচনী প্রশ্ন পাবে বার্ষিক পরীক্ষার জন্য এবং অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো। ভালো করে পড়বে এগুলো মনোযোগ সহকারে। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই স্যারকে জানাবে। পরবর্তীতে আবার অন্য কোনো ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।